নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সরলা বালা দাসীর লেখা গল্প কন্যা দায়। খুব ভোরেই বাড়ি আসিয়া পৌঁছিলাম। বাড়ি বলিতে অনেকদিনের পর বাড়ির কথা মনে পড়িয়া গেল। বাবার মৃত্যুর পর হইতে আর সে বাড়ি চোখে দেখি নাই। এখন মামার বাড়ি আমাদের আশ্রয়। এই আশ্রয় না থাকিলে মা ও আমরা তিনটি ভাই বোন যে কোথায় দাঁড়াইতাম ভাবিয়া পাই না। যখন প্রথম মামার বাড়িতে আসি, চারু তখন 5 বছরের, তরু 7 বছরের। তরুণ নিজের অবস্থা বুঝিবার মতো জ্ঞান হইয়াছিল, কিন্তু চারু তো কিছুতেই বুঝে না। কেবলই বলিত, মা এ বাড়িতে থাকবো না, এ বাড়ি ভালো নয়, আমাদের সে বাড়ি কই। মা চারুর কথা শুনিয়া মুখ ফিরাইতেন। আমি বুঝিতে পারিতাম চোখের জল লুকাইবার জন্য মা মুখ ফিরাইয়াছেন, কিন্তু চারু তো তাহা বুঝিত না। কেবলই মার আঁচল ধরিয়া টানিত, আর সেই এক কথা, ও মা বাড়ি চলো। সেদিন রাত্রে খুব বৃষ্টি হইয়াছিল। শেষ রাত্রে ঠান্ডা লাগিয়া আমার শীত শীত করিতেছিল। মনে হইতেছিল বুঝি জ্বর আসে। মাতুলালয়ের পল্লীটি কলিকাতার অন্তর্বর্তী বলিয়া ধরা হইলেও এখানে শহরের কোনো চিহ্ন ছিল না। এজন্য চারিপাশে ঝোপে ঝাপে ম্যালেরিয়ার বাসা ছিল। কাজেই আজ 5-6 মাস হইতে আমার উপরও তাহার শুভ দৃষ্টি পড়িয়াছে। বাড়িখানি একতলা, 2টি ঘর ও একটি রোয়াক মাত্র, তাহাও আবার অনেকদিন হইতে জীর্ণ হইয়া আসিয়াছে। বালি চুন সমস্তই খসিয়া গিয়াছে, কেবল জীর্ণ ইষ্টকের কঙ্কাল কয়খানি কোনো মতে খাড়া হইয়া রহিয়াছে। আম জাম ও নারিকেল গাছ চারিদিক হইতে বাড়িখানিকে ঢাকিয়া রাখিয়া তাহার লজ্জা নিবারণ করিয়াছে। পিছনে এঁদো পুকুর, সেইটি ম্যালেরিয়ার বিশেষ প্রিয় স্থান। বড় মামা সওদাগরি অফিসে কাজ করেন, 25টি টাকা মাহিনা পান। আর 2টি মামা এখনো পঠোদ্দশায়। ইহা হইতেই সাংসারিক অবস্থা অনুমেয়। আমার পায়ের শব্দ শুনিয়াই মা বাহিরে আসিলেন। বোধহয় আমার জন্য মার সমস্ত রাত্রি ঘুম হয় নাই। বাহিরে আসিয়া বলিলেন, অমূল্য এলি বাবা? অসুখ শরীর নিয়ে অত দূর যাওয়া, আমার মন ভারী উতলা হয়েছিল। কোনো অসুখ করেনি তো? আমি হাসিয়া বলিলাম, মা মানকর স্টেশন যদি তোমার কাছে অত দূর হয়, তবে কাশী গয়া বৃন্দাবন তো পৃথিবীর বাহিরে, তোমার আর কোনো কালে তীর্থ করা হবে না। মা বলিলেন, কে জানে বাছা কত দূর, জন্মে কখনো রেলগাড়িতে উঠিনি। পাড়া গাঁ শুনলেই মনে হয় সে তো তেপান্তর মাঠের ভিতর। তা যাকগে, তুই আছিস কেমন? বেশি ঠান্ডা লাগাসনি তো? মা, যার জন্য গিয়েছিলাম সে কথা জিজ্ঞাসা করলে না, কেবল বাজে বকছ। তুমি যেমন জিজ্ঞাসা করলে না, তেমনি আমিও তোমাকে কিছু বলছি না। আচ্ছা বলিস নে। বলিয়া মা গৃহকার্যে চলিয়া যাইবার উদ্যোগ করিতেছেন দেখিয়া ভাবিলাম, আমি তবে হারিলাম। এমন সময় বড় মামা বাহিরে আসিলেন। আমাকে দেখিয়াই বলিলেন, কিরে অমূল্য, ছেলে কেমন দেখে এলি? বাড়িঘর কেমন দেখলি? কত চায় তারা? ছেলেটি মন্দ নয়, এন্ট্রান্স পর্যন্ত পড়েছিল, এখন পড়া ছেড়ে দিয়ে ব্যবসায় ঢুকেছে। বাড়িঘর বেশ ভালো, বাড়িতে বাগান পুকুরও আছে, ধেনো জমিও কিছু আছে, তাতে বেশ ধান হয়। এসব তো ভালোই, এখন আসল কথা, চায় কত? মাসিমার বাড়ি তরু যেদিন গিয়েছিল, সেই দিন ছেলে নাকি নিজেই তরুকে দেখেছে। ধরণীবাবু বললেন, আমি 1000 টাকার 1 পয়সা কমেও ছাড়তুম না, তবে ছেলের পছন্দ হয়েছে, আর তোমাদের অবস্থাও ভালো নয় শুনছি,
এই জন্য 500 টাকাতেই রাজি হতে হলো। 500 টাকা? এবার তোর মাথার চুল বিকিয়ে যাবে। এ টাকা ছাড়া আরো কিছু দিতে দিতে হবে নাকি? না, ওই টাকার ভিতরেই সব। এই কথা তো বলেছেন। একরকম সস্তাই বলতে হবে, কিন্তু 500 টাকা কি করে জোগাড় হবে? তাই তো। বলিতে বলিতে মামা স্নান করিবার জন্য বাহিরে গেলেন। মা তখন স্নান করিয়া আসিয়াছেন। তরু বঁটি লইয়া কুটনো কুটিতেছে। আমি মার নিকটে গিয়া বলিলাম, মা, তোমার মেয়ের বিয়ে ঠিক করে এসেছি, এখন 500 টাকা দাও। মা ম্লান হাসি হাসিলেন। আমি বলিলাম, 500 টাকা চাওয়া ভুল হয়েছে মা, 600ই দিতে হবে। বরযাত্রী খাওয়ানো আছে, আর আমরাই বা কি দোষ করেছি যে খেতে পারবো না? মা বলিলেন, আমার যথাসর্বস্ব ধন কেবল তুমি আছো, আর কিছু নাই। তবে আমাকেই বিক্রি করো, করে টাকা দাও। টাকা না দিলে তো মেয়ের বিয়ে হবে না। তরুর দিকে চাহিয়া দেখি ঘাড় হেঁট করিতে করিতে সে বঁটির উপর উপুর হইয়া পড়িবার মতো হইয়াছে। বাস্তবিক তরুর জন্য ভারী কষ্ট হয়। উঠিতে বসিতে কথায় কথায় মার কাছে বকুনি খায়। অপরাধ কি? না, বিয়ে হয় না। আমি ভাবি, ও বেচারি কি করিবে? বিয়ে করিতে যে ওর অনিচ্ছা এমন কথা তো কখনো বলে নাই। যদিই বা বলে, তাহাতেও কিছু বিবাহ বন্ধ হইবে না। বিবাহ বন্ধ হইতেছে কেবল টাকার জন্য, তাতে ওর দোষ কি? বাস্তবিক মার কি অন্যায়? তরু খাবার চাহিলে মা রাগের মাথায় কতদিন বলিতেন, থুবড়ি, বিয়ে হয় না, কেবল খেয়ে খেয়ে হাতি হচ্ছে। এ কি আশ্চর্য! বিয়ে হয় না বলিয়া সে উপোস করিয়া থাকিবে নাকি? আবার না খাইলেও বকুনি। বিয়ের চিন্তায় বুঝি মুখে অন্ন রোচে না? পাড়ার মেয়েদের সঙ্গে খেলা করিতে যাওয়া বন্ধ। এত বড় আইবুড়ো মেয়ের কি পাড়ায় বেড়ানো ভালো দেখায়? বেচারির কি কষ্ট! আমি মনে করিতাম, মেয়েগুলো কেন যে জন্মায়। কিন্তু আজ তরু তাড়াতাড়ি উঠিতে গিয়া অসাবধানে এক ঘটি জল ফেলিয়া দিল। মা তবুও কিছু বলিলেন না। এটা একটা আশ্চর্যের কথা। বোধহয় বিয়ের সম্বন্ধ ঠিক হইয়াছে দেখিয়া মা তরুর উপর খুশি হইয়াছিলেন। সেদিন ভাত খাইতে বসিয়া আমি কেবল টাকার কথাই ভাবিতেছিলাম। ভাবনাটা আমার তেমন অভ্যাস ছিল না, কিন্তু আজকাল তাহার সঙ্গে একটু একটু করিয়া আলাপ হইতেছে। দিদির বিবাহের ভাবনা আমাকে ভাবিতে হয় নাই। তখন আমি ছোট ছিলাম বলিয়া মা একাই সকল ভাবনার ভার লইয়াছিলেন। কিন্তু তরুর যে আবার বিবাহ দিতে হইবে সে কথা বোধহয় মার মনে ছিল না। তাই যাহা কিছু সম্বল ছিল সমস্ত ঘুচাইয়া সর্বশান্ত হইয়া ভালো ঘরে দিদির বিবাহ দিয়াছিলেন। শুনিয়াছি দিদির শ্বশুররা খুব বড় মানুষ, তাহাদের অর্থের অভাব কিছুই নাই। তবে কেন দরিদ্রের সামান্য সম্বলটুকু গ্রহণ করিতে তাহাদের প্রবৃত্তি হইল, এ কথা বুঝিতে পারি না। ধনী কুটুম্ব করিবার স্বাদ মার বড়ই প্রবল ছিল। তাহারই ফলে বিবাহের পর দিদি যে 1 বৎসর বাঁচিয়াছিলেন, সে 1 বৎসর মা আর তাহাকে দেখিতে পান নাই। কেবল তাহার যাত্রা করিবার দিন লোকের মুখে সংবাদ পাইয়া আমাকে সঙ্গে লইয়া একবার শেষ দেখা দেখিবার জন্য ছুটিয়া গিয়াছিলেন। গিয়া যাহা দেখিয়াছিলাম সে কথা আর জীবনে ভুলিতে পারিব না। লক্ষ্মী প্রতিমার মতো দিদির সেই সুন্দর অচেতন দেহখানি অঙ্গনে পড়িয়া আছে। সেই সুন্দর কালো চুলগুলি ভূমিতে লুটাইতেছে। উফ, সে কি চোখে দেখা যায়? দিদির শাশুড়ি দ্বিতলের বারান্দায় দাঁড়াইয়া চেঁচাইয়া বলিতেছেন, ওরে, হাতের চুড়িগুলো আর তাগা দুগাছা খুলে নে। সে কথা যেন বজ্রধ্বনির মতো আমার কানে গিয়া লাগিয়াছিল।
দিদির মুখের কাছে মুখ নিয়ে ডাকিলাম, দিদি। সেই আমার মৃদুস্বরের ডাকেই দিদির চৈতন্য ফিরিয়া আসিল। চোখ খুলিয়া যখন আমার দিকে চাহিলেন, সে চোখে কি করুণ স্নেহের দৃষ্টি দেখিয়াছিলাম। কি কথা ভাবিতে ভাবিতে যে কি কথা মনে আসিয়া পড়ে তাহার ঠিক নাই। দিদির কথা মনে পড়িয়া আমি তো তরুর বিবাহের কথা একেবারেই ভুলিয়া গিয়াছি। কিন্তু মা আমার মুখের দিকে চাহিয়া মনে করিতেছেন, সেই চিন্তাতেই বুঝি আমি তন্ময় হইয়া আছি। বোধহয় অনেকক্ষণ মা আমার মুখের দিকে চাহিয়াছিলেন। শেষের নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তুই যে কিছুই খেতে পারলি নে। অমূল্য, অত ভাবিস নে বাবা, ভগবানের মনে যা আছে তাই হবে। বন্ধকি বাড়িটা বিক্রি হলে কি 400 টাকাও পাওয়া যাবে না? আমার যেমন অদৃষ্ট, দুধের ছেলে তুই, 15 বছর বয়সেই তোকে বোনের বিয়ের ভাবনা ভাবতে হলো। মার কথা শুনিয়া আমার ভারী লজ্জা হইল। মাকে থামাইবার জন্য তাড়াতাড়ি বলিলাম, না মা, আমি কিছুই ভাবছি নে। তুমি আজ একবার মাসিমার কাছে গিয়ে বলে দেখো, তিনি যদি কিছু ধার দেন। আমোদিনী? সে আবার টাকা দেবে? সে যার দিদি বলে আমার সঙ্গে কথা বলতেই লজ্জা পায়, তরুর বিয়েতে সে টাকা দেবে? তবু মনিনকে ভালো বলতে হয়, সে ভগ্নিপতি। বনি যখন বোনের দুঃখ বোঝে না, তখন ভগ্নিপতিকে আর কি বলবো? টাকার কথা যা হোক, আমোদিনী যদি তার বাড়ি থেকে বিয়ে দিতে দেয় তাহলেও বাঁচি। এ বাড়ি তো একে ভাঙা, তাই মোটে 2খানা ঘর। সবাই বা কোথায় হবে, লোকজনই বা কোথায় বসবে? আমি মায়ের কথায় আর কিছু উত্তর দিলাম না, কেননা জানিতাম কথায় কথা বাড়িলে ক্রমে পুরানো কথা উঠিয়া পড়িবে, আর সেই সঙ্গে মায়ের দুঃখ সমুদ্র উথলিয়া উঠিবে। শেষে মা কাঁদিতে আরম্ভ করিবেন। ভাত খাওয়া শেষ করিয়াই মাসিমার বাড়ির উদ্দেশ্যে বাহির হইলাম। পথে এক পশলা বৃষ্টি আসিল। ছাতা ছিল না, বাধ্য হইয়া ভিজিতে হইল। অদৃষ্ট গুণে ও সৌন্দর্যের গুণে মাসিমা ধনবানের পত্নী হইয়াছিলেন। মাসিমা যে মাকে দিদি বলিতে লজ্জাবোধ করেন, তাহাতে মাসিমাকে দোষ দেওয়া যায় না। আজ লক্ষ্য করিয়া দেখিলাম, আমার কাপড়ের অপেক্ষা মাসিমার দেউড়ির দারোয়ানের পোশাক তো ভালোই, এমনকি হরে চাকরের কাপড় জামাও অনেক ভালো। তবু সেই ময়লা ভিজা কাপড়ে সেই কাদামাখা জুতা পায়েই দ্বিতলে উঠিলাম। মাসিমা তখন আহারান্তে শয়নগৃহের সোফার উপর শুইয়া একখানি উপন্যাস পড়িতেছিলেন। মেসোমশাই দুয়ারের নিকট চেয়ারে বসিয়া ধূমপান করিতে করিতে সংবাদপত্র পড়িতেছিলেন। আমাকে দেখিয়া বলিলেন, কিরে অমূল্য, বর দেখে এলি? আমি বর দেখার বিস্তারিত বিবরণ মেসোমশাইয়ের নিকট বলিলাম। মেসোমশাই বিষয়ী লোক, খুঁটিনাটি সকল দিকেই তাহার তীক্ষ্ণ দৃষ্টি। খুঁটাইয়া খুঁটাইয়া সমস্ত বিবরণ আমার নিকট সংগ্রহ করিয়া অবশেষে মন্তব্য প্রকাশ করিলেন, সম্বন্ধটা তবে মন্দ নয়। আমি বলিলাম, পাড়া গাঁ বলে মার একটু মন খুঁতখুত করছে। আমার কথা শুনিয়া সোফা হইতে মাথা তুলিয়া মাসিমা আমার দিকে দৃষ্টিপাত করিলেন। মেসোমশাই হাসিয়া বলিলেন, দিদির ওসব কথা যেতে দাও, এখন কাজের কথা হোক। টাকার কথা একেবারে ঠিকঠাক হয়ে গিয়েছে? হ্যাঁ, 500-র ভিতরেই সব, এই রকম কথা হয়েছে। কথা তো হয়েছে, কিন্তু হয়তো এরপর আবার নতুন কিছু বায়না নিয়ে বসবে। তা সে যা হয় হবে, এখন টাকার চেষ্টাটা আগে চাই। তোদের বাড়িটা রেখে আর কি হবে? সুদে সুদে আর কিছুদিন পরে এ বাড়ি থেকে একটা পয়সা পাওয়া যাবে না। বাড়িটা বিক্রির চেষ্টা করতে হবে। আমি বলিলাম, এ বিষয়ে আপনি ভার না নিলে কোনো মতেই হবে না। আপনি এ সমস্ত যেমন বোঝেন। মেসোমশাই হাসিতে লাগিলেন। বিষয়কার্য তিনি ভালো বুঝেন,
এ কথা কেহ বলিলে তাহার বড়ই আমোদ হইত। বলিলেন, দেখা যাক কি হয়, বিয়ে তো এই মাসেই। তা নইলে তো আর দিন নেই, সম্মুখে ভাদ্র মাস, তারপরও আশ্বিন কার্তিক 2 মাস বিয়ে হবে না। তবে তো এই মাসে দেওয়া দরকার বটে। আমি বলিলাম, বিয়ে কোন বাড়ি থেকে হবে? ও বাড়িতে মোটে 2খানা ঘর, কোথায় সভা হবে, কোথায় বরযাত্রী বসবে, মা এই কথা বলছিলেন। মেসোমশাই বলিলেন, তাই তো, তা না হয় এ বাড়ি থেকেই বিয়ে হবে। মাসিমা এইবার হাতের উপন্যাস রাখিয়া দিলেন। তাহার পর উঠিয়া বসিয়া একবার মেসোমশাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিলেন। শেষে একটু শ্লেষের স্বরে বলিলেন, যাদের মোটে 2খানা ঘর তারা কি আর মেয়ের বিয়ে দেয় না? সকলেরই কি তোমার মতো ভগ্নিপতি থাকে যে তার বাড়ি থেকে বিয়ে দেবে? মেসোমশাই হাসিতে লাগিলেন। আমি দুয়ারে হেলান দিয়া দাঁড়াইয়াছিলাম। একবার আমার দিকে একবার মাসিমার দিকে চাহিয়া মেসোমশাই বলিলেন, তোমার যদি কোনো অমত থাকে তবে ওই বাড়ি থেকে তোমার বোনঝির বিয়ে হোক, কি বল? তোমার অমতে তো আমি কোনো কাজ করি না, তবে বরযাত্রীদের জন্য তত ভাবি না। তুমি গিয়ে বসবে কোথায় সেই ভাবনা হচ্ছে। মাসিমা এই কথা শুনিবা মাত্র বই ফেলিয়া সশব্দে সোফা হইতে উঠিয়া দাঁড়াইলেন। তিনি যে রাগ করিয়াছেন তাহা জানাইবার জন্য খুব জোরে জোরে পা ফেলিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। যাইবার সময় বলিলেন, তোমার বাড়ি, তুমি যা খুশি তাই করবে, আমি কেন তাতে কথা কইতে যাব? মেসোমশাই কিছু অপ্রতিভ হইয়া আমার দিকে চাহিলেন। অনেকক্ষণ ভিজা কাপড়ে থাকিয়া আমার বড়ই শীত করিতেছিল। মেসোমশাই আমার দিকে চাহিয়াই বলিলেন, এ কি অমূল্য, তুই কাঁপছিস যে? শীতে একেবারে নীল হয়ে গিয়েছিস, এতক্ষণ ভিজা কাপড়ে আছিস, শিগগির কাপড় ছাড়। আমি অতি কষ্টে বলিলাম, বাড়ি গিয়েই কাপড় ছাড়ব। অত্যাচারের ফলে এবার আমার জ্বরটা খুব বেশিই হইল। 2 দিন একেবারে অজ্ঞান হইয়া পড়িয়া রহিলাম। এ 2 দিন বড় মামা আফিস কামাই করিয়া আমার মাথার কাছে বসিয়া মাথায় বরফ চাপাইয়াছিলেন। বড় মামার স্বভাবটি ঠিক বুঝা যায় না। জীবনে কখনো তার মুখে মিষ্টি কথা শুনিয়াছি বলিয়া মনে হয় না। বড় মামার বয়স এখন 26 বৎসর। 5 বৎসর পূর্বে বড় মামার বিবাহের সম্বন্ধ হইতেছিল। এক স্থানে প্রায় ঠিকঠাকই হইয়া গিয়াছিল। তখন আমার দিদিমা জীবিত ছিলেন। বধূমুখ দেখিবার জন্য ছেলের মায়েরা যেমন ব্যাকুল, দিদিমা তাহার অপেক্ষা কিছু অধিক ব্যাকুলই হইয়াছিলেন। দিদিমার কিছু সঞ্চিত অর্থ ছিল। মনের ব্যাকুলতায় তাহার 2 চোখে যাহা পড়িত, ভাবি পুত্রবধূর জন্য তাহাই কিনিবার চেষ্টা করিতেন। গায়ে হলুদের তত্ত্বে পাঠাইতে খুঁটিনাটি যাহা দরকার দিদিমার সমস্ত গুছানো হইয়া গিয়াছিল। ইতিমধ্যে আমরা পিতৃহীন হইয়া মাতুলের গলগ্রহরূপে উপস্থিত হইলাম। বাবা জীবিত থাকিতে লোকে তাহাকে ধনী বলিয়া মনে করিত। কত আশ্রয়হীন তাহার আশ্রয়ে প্রতিপালিত হইত। কিন্তু তাহার মৃত্যুর পরদিনই যে তাহার ঋণ দায়ে আমরা একেবারে নিরাশ্রয় হইব, এ কথা তিনি হয়তো কখনো মনে করেন নাই। আমরা মামার বাড়ি আসিবার পরদিন বড় মামা দিদিমাকে বলিলেন, আমি বিবাহ করিব না। বড় মামার কথায় ও কাজে কখনো অমিল হয় না। দিদিমা এ কথা খুব ভালো করিয়াই জানিতেন। তথাপি অনুনয়, বিনয়, অশ্রুবর্ষণ, আত্মহত্যা করিবার ভয় দেখানো প্রভৃতি কোনো উপায় অবলম্বন করিতেই ত্রুটি করিলেন না। অবশেষে কয়েক মাস পরে ভগ্ন হৃদয়ে পরলোকে প্রস্থান করিলেন। পুত্রবধূর মুখদর্শনের স্বাদ আর তাহার মিটিল না। বড় মামার মুখে মিষ্ট কথা কখনো শুনি নাই, কিন্তু কটু কথা অনেক শুনিয়াছি। স্বভাবত বড় মামা একটু রাগী স্বভাবের। রাগ হইলে তাহার জ্ঞান থাকিত না। অনেকদিন রাগের মাথায় মাকে বলিতেন, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমি গরিব মানুষ, এত লোককে কোথা থেকে খেতে দেব? মা একটিও উত্তর করিতেন না।
নিঃশব্দে তাহার চোখ দিয়া জল পড়িত। আমি সে চোখের জল কতদিন দেখিয়াছি। মায়ের চোখের জল যেন আমার হাড়ের ভিতর আগুন জ্বালাইয়া তুলিত। চাকরির জন্য কত জায়গায় ঘুরিয়াছি। অবশেষে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত একটা প্রেসের কাজ জুটিয়া গেল। পরীক্ষা দিবার লোভ কিছুতেই ছাড়িতে পারিলাম না বলিয়া দিনের কাজ আর নেওয়া হইল না। এখন সে কথা যাক। 2 দিনের পর যেদিন আমার সহজ জ্ঞান হইল, সেই দিন বড় মামা আর আফিস কামাই করিতে ভরসা করিলেন না। তাড়াতাড়ি 2টি গরম ভাতে ভাত নাকে মুখে গুঁজিয়া আফিসে ছুটিলেন। বড় মামা বাহির হইয়া যাইবার পরক্ষণেই ঘটকি আসিয়া উপস্থিত। কর্তা দিন করে পাঠিয়েছেন, পরশু গায়ে হলুদ, তারপর দিনে বে, তাছাড়া আর ভালো দিন নেই। মা তো আকাশ হইতে পড়িলেন। সে কি, বিয়ের যে এ মাসে ঢের দিন আছে, এই তো মাসের মোটে 8 দিন। ঘটকি বলিল, সেসব দিন তেমন ভালো নয়, তারা অদিনে ছেলের বিয়ে দেবে না। তা তোমাদের তো শুভ কাজ শিগগির হয়ে গেলেই ভালো। আর কি বা এমন ঘটা করবে যে 2 দিনে জোগাড় হবে না? মা অতিশয় ব্যস্ত হইয়া উঠিলেন। বলিলেন, বাড়িতে লোক তো কেউ নেই, মনিনের কাছে এখন কে যায়? ফোনিয়া অফিস থেকে এসেই বিছানায় শুয়ে পড়ে। আবার এই 2 দিন না খাওয়া, রাত জাগায় তার শরীর একেবারে কাঠি হয়ে গিয়েছে। তাকেই বা কি করে বলি? আমি মেসোমশাইয়ের কাছে যাচ্ছি বলিয়া আমি বিছানায় উঠিয়া বসিলাম। মা, করিস কি অমূল্য, ঘুরে পড়ে যাবি বলিয়া ছুটিয়া আসিলেন। কিন্তু সে কথা শুনিতে গেলে চলে না, কাজেই আর বাধ্য ছেলে হওয়া চলিল না। মেসোমশাই বারান্দার সম্মুখে দুয়ারের কাছে চেয়ারে বসিয়া খড়খড়িতে পা দিয়া খবরের কাগজ পাঠে মগ্ন ছিলেন। আমাকে দেখিয়া চমকিয়া উঠিলেন। বলিলেন, এ কি অমূল্য, তোর না ভারী অসুখ? আমি এক নিঃশ্বাসে সমস্ত বক্তব্য শেষ করিয়া মেঝের কার্পেটের উপর বসিয়া পড়িলাম। মেসোমশাই জমিদারি চালে মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তাই তো 2 দিনের ভেতর কি করে হয়? বাড়ি বিক্রি কি মুখের কথা? তা আবার বন্ধ কি বাড়ি? আমি বলিলাম, আপনি মনে করলে সমস্তই হবে, আপনি ছাড়া আর উপায় নেই। বেশ জানিতাম এই কথাটি মেসোমশাইকে কাজে লাগাইবার প্রধান ঔষধ। মাসিমার বাড়ি থেকেই বিবাহ হওয়া স্থির হইল। মাসিমা কিন্তু সেদিন মাথা ধরায় বিছানা হইতে উঠিতে পারিলেন না। সন্ধ্যার সময় ঝড় বৃষ্টি মাথায় করিয়া বরযাত্রী সহ বর আসিলেন। মেসোমশাই যথাবিধি আদর অভ্যর্থনা করিয়া সকলকে আপ্যায়িত করিলেন। অবশেষে সম্প্রদান স্থলে উপস্থিত হইয়াই বিপদ বাঁধিল। এ কি, এ পাতে চাল ডাল, ঢালা দান সামগ্রী, বাসন কই? ছেলের ঘড়ি চেন দেবে না, তাই বলে কি আংটিও দেবে না? আসন বসন ছত্র অঙ্গুরি এ সকল না দিলে কি সম্প্রদান হয়? এ কি হিন্দুর বাড়ি নয় নাকি? বরকর্তা একেবারে চটিয়া আগুন হইলেন। আমি এমন ছোট লোকের ঘরে ছেলের বিয়ে দেব না বলিয়া পাত্রের হাত ধরিলেন। পাত্র বেচারির মুখ একেবারে শুকাইয়া গিয়াছে। বেচারির বিবাহ না করিয়া অমনি অমনি ফিরিয়া যাইতে একেবারেই ইচ্ছা নেই, কিন্তু কি করে? পিতার ভয়ে একেবারে নীরব। বাড়িতে হাঁক ডাক চিৎকার বরযাত্রীদের কলরব ইত্যাদিতে বিবাহ আসরটি বেজায় জমকাইয়া উঠিল। বড় মামার খুব রাগ হইলে কাছা খুলিয়া যাইত এবং কথা বলিতে পারিতেন না। কথা বলিতে পারিতেন না, এইটি মঙ্গলের বিষয়, নহিলে সে রাত্রে একটা কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিত। তরু এতক্ষণ আলপনা দেওয়া ধান বিছানো পিঁড়ির উপর চেলির কাপড় পরিয়া বসিয়া ফোঁস করিয়া কাঁদিতেছিল। ভয়ে এখন তাহার কান্না বন্ধ হইয়া গিয়াছে। চারু দিদিমণির পিছনে চুপ করিয়া ছবির মতো দাঁড়াইয়া আছে। মা একেবারে মাটিতে শুইয়া পড়িয়াছেন। আমাকে দেখিয়া
হতাশ হইয়া বলিলেন, অমূল্য, এ কি হলো রে বাবা, এখন যে জাত চায়। গোলমালে মাসিমার মাথা ধরা ছাড়িয়া গিয়াছিল। তিনি উচ্চস্বরে বলিতে লাগিলেন, এ কি বালাই ঘাড়ে করা, আমি এই জন্যই তখন বলেছিলাম, তা আমার কথা শুনবে কেন? এখন পরের জঞ্জাল ঘাড়ে করে নিয়ে কি করবে তা করো। মেসোমশাই আলমারি খুলিতে খুলিতে বলিলেন, তোমার মেয়ের বিয়েতে এর চেয়েও বেশি জঞ্জাল ভুগতে হবে। তারপর মার দিকে চাহিয়া বলিলেন, দিদি, হয়েছে কি? তোমার এমন প্যান পেনে স্বভাব কেন? এ আর গোলমাল কিসের? গোলমাল নইলে কি বিয়ে হয়? এমন কত বিয়ে দেখে এসেছি। আমি যখন ভার নিয়েছি তখন তুমি নিশ্চিন্ত থাকো। মেসোমশাই আলমারি হইতে ঘড়া, ঘটি, বাটি, থালা, কার্পেট ইত্যাদি বাহির করিতেছেন দেখিয়া মাসিমা বলিলেন, ও হচ্ছে কি? সুরত দানের জিনিস বার করছো কেন? তরুর দানে দেব বলে। মিনিট কয়েকের মধ্যেই বিবাহ সভায় দানের সামগ্রী সাজানো হইয়া গেল। ছাতা, জুতা, কার্পেট কিছুই বাদ পড়িল না। বরকর্তা চাহিয়া দেখিলেন, জিনিস অনেক, আর সব জিনিসের মতো জিনিস বটে। অতএব অবাধে সম্প্রদান শেষ হইয়া গেল। পরদিন অতি প্রত্যুষে কন্যা বিদায়। বর কোণে গাড়িতে উঠিলে বরকর্তা দান সামগ্রীর আর কোনো খোঁজ পাইলেন না। বলিলেন, দানের জিনিসগুলি এই সঙ্গেই দিয়ে দিন, ফুলশয্যার সঙ্গে পাঠাতে ভারী হাঙ্গামা হবে। মেসোমশাইয়ের গোমস্তা রামলোচনবাবু বরকর্তার পাশে দাঁড়াইয়াছিলেন। তিনি যেন বিস্মিতভাবে বলিলেন, সে কি মশাই, দানের জিনিস আবার কি? সেসব কিছু তো দেওয়ার কথা ছিল না। আপনি বলেছিলেন যে 500-র ভেতরেই সব। আরে তা তো বলেছি, কাল দানে যে জিনিস দেওয়া হয়েছিল সেগুলো কোথায় গেল? সে দেখতে খারাপ দেখায় বলে বাবু আসর সাজিয়ে দিয়েছিলেন, এখন আবার তুলে রাখা হয়েছে বলিয়া গোমস্তা ধীরে ধীরে চলিয়া গেলেন। বরকর্তার অবস্থা তখন অবর্ণনীয়। পাজি ছোট লোক বলিয়া ছুটিয়া দরজায় গিয়া দেখিলেন ততক্ষণে বরকন্যার গাড়ি স্টেশন চলিয়া গিয়াছে। তাহার গাড়িখানা কেবল উপস্থিত আছে। অগত্যা সেই গাড়িতে উঠিয়া বরকর্তা স্টেশন অভিমুখে রওনা হইলেন। এইরূপে বরকন্যা বিদায় করিয়া দিয়া মেসোমশাইয়ের আর ফুর্তির সীমা নাই। বড় মামার পিঠ চাপড়াইয়া কেবলই বলিতে লাগিলেন, ভায়া, আমাকে কি যেমন তেমন লোক ঠাওরাও? মাসিমার কাছে গিয়া বলিলেন, কি বড় যে বলো, বুদ্ধি নাই, আছে কিনা দেখলে? মাসিমা সে কথার উত্তর দিলেন না। বরের হাতে সুরদাদার আংটি পরাইয়া দেওয়া হইয়াছিল, আংটিটি খুলিয়া নেওয়া হয় নাই। সেই আংটির কথা স্মরণ করিয়া মাসিমার কিছুই ভালো লাগিতেছিল না। মেসোমশাই মাকে বলিলেন, কেমন দিদি, জাত তো যায় নাই, মেয়ের বিয়ে হলো তো? মা চোখের জল মুছিতে মুছিতে কৃতজ্ঞ দৃষ্টিতে মেসোমশাইয়ের দিকে চাহিয়া বলিলেন, তোমার গুণের ধার এই জীবনে শোধ দিতে পারবো না। মেসোমশাই শুনিয়া হা হা করিয়া খুব হাসিলেন। তাহার পর বলিলেন, তা বলে আংটির ধারটা তোমার শোধ করে দিতে হবে, তা নইলে সুরোর মা আর আমার সঙ্গে কথা বলবেন না। আমি দেখিলাম ব্যাপারটা তেমন সুবিধা হইল না। আমাদের এই জুয়া চুরির ফল তরু বেচারিকে ভুগিতে হইবে। কিন্তু সে সময়ে আর তো কিছু উপায়ও ছিল না। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।